আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের একেবারে সর্বশেষ ম্যাচটাতে ব্রাজিল খেলতে নামবে স্কটল্যান্ডের এগেনস্টে। যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইম অনুযায়ী ২৫ তারিখ ভোর ৪টায়। ওই ম্যাচের স্টার্টিং ইলেভেনটা কেমন হইতে পারে, কোন কোন ফুটবলারগুলোকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি প্রায়োরিটি দিতে পারে, সে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা ব্রাজিলের নেক্সট ম্যাচের স্টার্টিং ইলেভেনটা নিয়ে কথা বলতে এসেছি। তো নেক্সট ম্যাচের স্টার্টিং ইলেভেনটা কেমন হবে এটা বলার আগে সবার আগে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে রাইট উইং পজিশনে নিশ্চিতভাবে একটা পরিবর্তন আসবে, কারণ রাফিনহা ইনজুরির কারণে সামনে দুইটা ম্যাচ খেলতে পারবে না, ইভেন বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও না খেলতে পারে। সো সেই অনুযায়ী রাইট উইং পজিশনে পরিবর্তন আসবে। কে আসবে সেটা নিয়ে পরবর্তীতে কথা বলার ট্রাই করব। শুরুতে আমরা গোলকিপারের দিকে আসি। গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার থাকতেছে, তাতে কোনো সন্দেহ নেই। লাস্ট ম্যাচটাতে দারুণ একটা সেভ দিয়েছেন, 8.1 রেটিং ক্লেম করেছেন, তাকে সরানোর কোনো সুযোগ নেই। সো বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই তিনি স্টার্ট করবেন, এটা নিয়ে আমি আগেও বলেছি। সেই অনুযায়ী সামনের ম্যাচে এলিসন বেকার শুরু করতে চলেছে। আমরা যদি ডিফেন্সের কথা বলি তাহলে রাইট ব্যাকে দানিয়েলো যে পারফরমেন্সটা দিয়েছে লাস্ট ম্যাচে, সেই অনুযায়ী তাকে সরানোর কোনো সুযোগ আপাতত দেখতেছি না। ইবানেসকে যে এই জায়গাটাতে খেলাবে সেই যৌক্তিকতা খুবই কম, কারণ দানিলো কিন্তু ভালো পারফরমেন্স করেছে। সেই অনুযায়ী দানিলো আবারও স্টার্ট করতে চলেছে। আমরা যদি এখন সেন্টার ব্যাকের কথা বলি তাহলে সেন্টার ব্যাকে গাব্রিয়েল ম্যাগালেস মার্কিনুস আবারও স্টার্ট করবে। দুইজন ফুটবলার গত ম্যাচটার বোঝাপড়া কিন্তু বেশ ভালো ছিল, দুইজনই 7.3 করে রেটিং ক্লেম করেছে। সো এই জায়গাটাতে আমরা আবারও এই দুইটা প্লেয়ারের জুটি দেখতে পাইতেছি, মার্কিনুস এবং গাব্রিয়েল ম্যাগালেস। লেফট ব্যাকে তো ভাই ডগলাস সান্তোস দারুণ ফুটবল খেলেছেন লাস্ট দুইটা ম্যাচে, মরক্কোর এগেনস্টে, তারপর হচ্ছে আপনার হাইতির এগেনস্টে। দুইটা ম্যাচেই অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি দারুণ ফুটবল খেলেছে। সো তিনিও স্টার্ট করতে চলেছেন, কারণ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার এখন যে ডিফেন্সিভ যেই কম্বিনেশনটা, সেই ডিফেন্সের কম্বিনেশনটা কিন্তু তিনি ভাঙতে চাইবেন না, কারণ লাস্ট ম্যাচে এবং সবাই ভালোই ফুটবল খেলেছে। আমরা যদি মিডের কথা বলি তাহলে মিডফিল্ডেও পরিবর্তন স্টার্টিং ইলেভেনে আসবে বলে মনে হয় না, কারণ ক্যাসেমিরো, বুনো গুইমারেস, লুকাস পাকোয়ে তারা লাস্ট ম্যাচটাতে যে ফুটবল খেলেছেন, ওই ফুটবল থেকে আপনি বলতে পারবেন না যে এই জায়গাটাতে এই তিনটা ফুটবলারকে রিপ্লেস করা হবে কিংবা স্টার্টিং ইলেভেন থেকে বাদ দেওয়া হবে, বলতে পারবেন না। ক্যাসেমিরো আনকোরম্যানের জায়গাটা থেকে, বুনো গুইমারেস বক্স টু বক্স মিডফিল্ডারের জায়গাটা থেকে, লুকাস পাকোয়েতা প্লেমেকিংয়ের জায়গাটা থেকে, সবাই কিন্তু সবার জায়গা থেকে ভালো ফুটবল খেলেছেন। বুনো গুইমারেস 5টা ট্যাকেল করেছেন, ক্যাসেমিরো 6টা ট্যাকেল করেছেন, লুকাস পাকোয়েতা দুইটা বিগ চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন। সো আপনি ওদেরকে কিভাবে রিপ্লেস করবেন? তো সামনের ম্যাচের প্যাটার্নটা, এই ট্রায়াঙ্গেলের প্যাটার্নটা কিন্তু এইরকমই হইতে চলেছে মিডফিল্ডে। আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি তাহলে লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র কেন থাকবে না সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আর কেন থাকবে সেটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। ফার্স্টটা ম্যাচে ব্রাজিলের হয়ে 3টা গোল 3টা অ্যাসিস্ট করেছেন, 6টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপের দুইটা ম্যাচে একটা গোল, দুইটা ম্যাচে 2টা গোল, একটা অ্যাসিস্ট করেছেন। দুইটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এবারের বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার তিনি। সো আপনি ওকে তো বাদ দিবেনই না। আমরা যদি এখন সেন্টার ফরওয়ার্ডের কথা বলি, মাতিয়াস কুনা জোড়া গোল করেছেন, তো ওরে কিভাবে বাদ দিবেন? যেখানে সেন্টার ফরওয়ার্ডে আমরা লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে, বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে দেখতে পেয়েছি সেন্টার ফরওয়ার্ডরা ভালো ফুটবল খেলতে পারেনি, সেই জায়গাটা থেকে মাতিয়াস কুনা যেহেতু জোড়া গোল করে ফেলেছে লাস্ট ম্যাচে, সো ওকে আপনি কিভাবে বাদ দিবেন? ও যখন থাকবে ও ডিফেন্সিভলিও আপনার টিমটাকে অনেকটা সার্ভিস দিবে। সো একেও তো আপনি বাদ দিতে পারবেন না। সো সেই অনুযায়ী আবারও কিন্তু ওই স্টার্ট করতে চলেছে। তবে রাইট উইং পজিশনে রাফিনহার জায়গায় কে আসবে? রাফিনহা তো এখন ইনজুরিতে। এই জায়গাটাতে আমি সর্বশেষ আপডেট অনুযায়ী রায়ানের সম্ভাবনাটা সবচাইতে বেশি দেখতেছিলাম। এটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে কথাও বলেছিলাম যে রায়ানের সম্ভাবনাটা সবচাইতে বেশি রয়েছে, কারণ তার ডিফেন্সিভ যে ওয়ার্ক রেট সেটা খুবই ভালো। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নাকি তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটাকে পছন্দ করেন। হ্যাঁ, হয়তোবা তিনি ওই বেস্ট লেভেলের অফেন্সিভলি বেস্ট লেভেলের সার্ভিসটা হয়তোবা তার কাছ থেকে পাবেন না, বাট ডিফেন্সিভলি ও যেহেতু ভালো ফুটবল খেলতে পারে সেই অনুযায়ী তাকে চুজ করতে পারে। আদারওয়াইজ এই জায়গায় লুইস হেনরিককেও দেখতে পারি, বাট লুইস হেনরিকের সম্ভাবনাটা খুবই কম, কারণ এখনও পর্যন্ত তাকে যত ম্যাচে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়েছিল সে তার ক্লাস অনুযায়ী খেলতে পারে
নাই। সাবস্টিটিউট হিসেবেই কিন্তু ব্রাজিলের হয়ে অনেক ম্যাচগুলোতে ভালো সার্ভিস দিয়েছেন, 1-1 সিচুয়েশনে সাবস্টিটিউট হিসেবে ভালো করতে পেরেছেন। তারপর হচ্ছে আপনার ক্রসিং ফুটবলে ভালো করতে পেরেছেন, ফিনিশিংয়ের দিক থেকেও সাবস্টিটিউট হিসেবে নেমে ভালো ফুটবল খেলতে পেরেছেন। যেখানে তাকে স্টার্টিং 11-এ নিয়ে এসে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পরীক্ষা করে দেখেছিলেন যে তিনি ভালো করতে পারে নাই, সেই জায়গাটাতে তিনি সাবস্টিটিউট হিসেবে ভালো ফুটবল খেলতেছেন। সো এই জায়গাটাতে আপনি লুইস হেনরিকের সম্ভাবনাটা খুবই কম দেখবেন, এবং রাইট উইঙ্গার হিসেবে হয়তোবা রায়ানকে আপনি দেখতে পারেন সামনের ম্যাচটাতে। আবার সাবস্টিটিউটের প্ল্যানের কথা যদি বলি, অ্যান্ড্রিককে সাবস্টিটিউট হিসেবে খেলাবে। আবার নেইমার জুনিয়রের একটা বিষয় হচ্ছে কি, নেইমার জুনিয়র আমরা সবাই জানি যে এখন ফিট হয়ে গেছেন, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেই দিয়েছেন নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলবে। এখন সামনের ম্যাচটা যেহেতু খেলবে, তো ওকে কি স্টার্টিং 11-এ নিয়ে আসবে? মনে হয় না। কারণ একজন ফুটবলার যখন ইনজুরি থেকে ব্যাক করে লম্বা একটা সময় যখন 1-1.5 মাসের মতো মাঠের বাইরে থাকে, সো ওই ফুটবলারটা যখন ম্যাচ ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস ফিরে পেয়ে যখন স্কোয়াডে আসবে, তখন অবশ্যই ওই ফুটবলারটাকে স্টার্টিং 11-এ নিয়ে আসবে না, যেটা আমরা দীর্ঘ অনেক দিন ধরেই কিন্তু দেখতে পাইতেছি, বড় ফুটবলার হোক কিংবা ছোট ফুটবলার হোক। সো এই জায়গাটাতে নেইমার জুনিয়র নামের ভারে না হয়ে, নেইমার জুনিয়র যেহেতু স্কোয়াডে আছে, সো নামের বারে না, নেইমার জুনিয়রকে ওই টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে তাকে স্টার্টিং 11-এ না নিয়ে এসে তাকে সাবস্টিটিউট হিসেবে খেলাবে। যেমন ধরুন স্কটল্যান্ডের এগেনস্টে যদি ব্রাজিল ফার্স্ট হাফে যদি 2-0 3-0 গোলে এগিয়ে থাকে, তখন কিন্তু নেইমার জুনিয়রকে সেকেন্ড হাফের ওই শুরুর দিকে নামাই দিতে পারে। আর যদি ধরুন ব্রাজিল সেকেন্ড হাফে 1-0 2-0 গোলে আগায় রয়েছে 60 মিনিট 70 মিনিট পর্যন্ত, তারপরে হয়তো বা নেইমার জুনিয়রকে নামাইতে পারে। সো না নামাইলেও কিন্তু অবাক হব না আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই হচ্ছে স্টার্টিং 11। আমরা যদি স্টার্টিং 11-এর কথা আবারও বলি, তাহলে গোলকিপার হিসেবে অ্যালিসন, রাইট ব্যাক হিসেবে দানিলো, দুই সেন্টার ব্যাকে মার্কিনুস এবং গাব্রিয়েল ম্যাগালেস, লেফট ব্যাকে ডগলাস সান্তোস, মিডফিল্ডার হিসেবে ক্যাসেমিরো, বুনো গুইমারেস, লুকাস পাকোয়েতা, রাইট উইঙ্গার হিসেবে রায়ান, সেন্টার ফরওয়ার্ড হিসেবে মাতিয়াস কুনা এবং লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র। এটাই সম্ভবত হতে চলেছে ব্রাজিলের নেক্সট ম্যাচের স্টার্টিং 11। এই স্টার্টিং 11 সম্পর্কে আপনাদের মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।